আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। গিয়েছিলাম স্কুলে, রাইসার স্কুলে, মোস্তফার স্কুলে, ওদেরকে স্কুলে নামিয়ে তারপর রাইসার স্কুলে আজকে প্যারেন্টস মিটিং ছিল, তো সেই মিটিংয়ে অ্যাটেন্ড করলাম। বেশ কিছুক্ষণ ছিলাম। তো রাইসাদের স্কুলে কিছুদিন পর পরই প্যারেন্টস মিটিং হয়, বাচ্চাদের লেখাপড়া নিয়ে বাবা মার সাথে টিচাররা ডিসকাস করে। তো এটা হয়তো মানে সব স্কুলেই মোটামুটি হয়। অনেকে জানতে চেয়েছিলেন রাইসা কোন ক্লাসে পড়ে। রাইসা ক্লাস 8-এ পড়ে আর মোস্তফা ক্লাস 2-তে। তো এই হলো এদের অবস্থা। তো আসার পথে বাজার করে নিয়ে এসেছি, প্রতিদিন যা করি তাই। তো এখন হলো বাসার টুকটাক কাজগুলো করব, ড্রেস চেঞ্জ করব, তারপর হলো আমি রান্না বান্না করব। তো সেগুলো আজকে দেখি আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করি। সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলের নতুন নতুন যোগ হচ্ছেন, আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আমার ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবেন। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন রইল। আজকে রাইসা মোস্তফাকে স্কুলে দিয়ে আসার পথে তারপর বাজার সাজার করে আসলাম। কি রান্না করতেছি সেটা শেয়ার করব। আশা করি বরাবরের মতো আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। অবস্থা, আসার পথে বাজার করলাম, এখন রান্না করতে হবে। আমরা যারা হাউস ওয়াইফ তাদের তো এই একটাই ডিউটি, রান্না বান্না করা, ঘর গোছানো, এই তো, তাই না? তো ঠিক আছে, আর কথা না বাড়াই এখন রান্না করতে চলে যাব। আজকে কি কি রান্না করতেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর গল্প করব। সবাই আমার সঙ্গেই থাকবেন। তো এই তো বাজার সাজার করে নিয়ে আসলাম, আর সবজি খুবই সস্তায় পেয়েছি তাই একটু বেশি করে কিনলাম। আর আমার এই সবজি কেনা আসলে আমার একটা অভ্যাস, আর সবজি আসলে আমরা সবাই খেতে পছন্দ করি। আব্বা আম্মা যেহেতু আছে, আব্বা আম্মা আমি আমরা সবাই মাশাআল্লাহ সবজিটা খুব লাইক করি। সেজন্য 2-3 দিনের সবজি কিন্তু একসঙ্গে কিনে ফেলি, আবার 2-3 দিন পর পর সবজি কিনি। আমরা যারা হাউস ওয়াইফ বা ভাইয়ারা আছেন তারা তো জানেন বাসায় বাজার সাজার করতে হয়, যাদের মানে পরিবার নিয়ে থাকেন। তো এই বাজার করাও অনেকের কাছে মানে রীতিমতো একটা মানে কি বলবো, একটা ভাইয়া, তাকে আমি অনেক আগেই ব্লক করে দিয়েছিলাম। তার নাম হলো SK সোহাগ। তো সে সবসময় এরকম কমেন্ট করে, আপনাদেরকে একটু শোনাই। আমি নাকি বোন আর মা বাবাকে নিয়ে ব্যাগ ভরে শুধু বাজার করি আর খাই। এ করে নাকি আমি আমার হাজব্যান্ডের আমেরিকার টাকা সব শেষ করে ফেলছি। তো কি বলবো, আসলে এই ভাইয়াটার লজ্জা বলতে কোনো কিছুই নেই। সে সবসময় এই ধরনের মানে বাজে কমেন্টগুলো করে যাচ্ছে। তাকে আমি কয়েকটা আইডি দিয়ে ব্লক করেছি। আজকে তাকে আমি আবার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, সে যদি লজ্জা শরম বোধ থেকে থাকে তাহলে এই ধরনের বাজে কমেন্ট আর করবে না। সে কি খায় না? তার পরিবারে কি বাজার করা লাগে না? আমি জানি না। সে বাজার করবেই বা কি করে? আমি যতটুকু আন্দাজ করে বুঝতে পেরেছি, সে বেশ আমার চ্যানেলের শুরু থেকে আমাকে কমেন্ট করতো। আর আমি তাকে খুব ভালোই ভাবতাম। একটা সময় সে আমাকে খুব বাজে কমেন্ট করা শুরু করেছিল, তো আমি তাকে ব্লক করে দিয়েছিলাম। তারপর বিভিন্নভাবে আইডি দিয়ে দিয়ে আমার চ্যানেলে সে কমেন্ট করে, আর কমেন্টগুলো তার সবসময় এই টাইপেরই থাকে। তো ওকে আমি কি বলবো, ওর আসলে লজ্জা বলতে কোনো কিছুই নেই। ও সবসময় আমার নাম ধরে মানে আমাকে কমেন্ট করে, নাম ধরে বলতে কি, সে আমাকে হেউ করে কমেন্ট করে যাতে করে আমি মানে মানে মানুষের কাছে ছোট হই বা লজ্জা পাই। আমার তো লজ্জা লাগার কথা না, তার লজ্জা হওয়া উচিত। সে আমাকে মিন করে কারো কমেন্ট বক্সে কমেন্ট করা তার জন্য লজ্জাজনক। আমি তো তাকে রাখিনি যে আমাকে নিয়ে তুমি জায়গায় জায়গায় গিয়ে তলবদারি করো বা আমাকে নিয়ে তুমি কমেন্ট করো। তোমার যদি লজ্জা থাকে আজকের পর থেকে তুমি আমাকে নিয়ে একটা কমেন্টও করবা না। SK সোহাগ, তোমাকে আমি আবারও বলে দিচ্ছি, তুমি আমার নাম তোমার হাত দিয়ে লিখবে না কখনো। তোমাকে আমি এত বড় অধিকার দেইনি যে তুমি জায়গায় জায়গায় গিয়ে আমাকে নিয়ে নিয়ে কমেন্ট করবা। তোমাকে আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি, তুমি এই ধরনের কমেন্ট করার আগে নিজের মা বোনের কথা একবার ভাববা। তো ঠিক আছে, আমি আমার আজকের দুপুরের লাঞ্চ মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিক থেকে জরিনা আপু
আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে। সব রান্না করব না, যেটুকু রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গেই থাকুন। মাঝে মাঝে না খুব রাগ উঠে যায়, এত বাজে কমেন্ট করে মানে কি বলবো। আমার মা বাবা মনে হয় এসকে সোহাগের মাথার উপর বসে আছে, সে তো তার নিজের মা বাবার খোঁজ খবর নেয়ই না, তারপর আসছে আরেকজনের মা বাবা নিয়ে কথা বলতে। একটা কথাও বলবা না, আমার মা বাবা তোমাদের মাথার উপর বসে নেই। তোমরা যারা এই ধরনের বাজে মন্তব্য বা বাজে কমেন্টগুলো করো, তোমাদের যদি মা বাবাকে শ্রদ্ধা করতে ভালোবাসতে অন্যের মা বাবা নিয়ে এত বাজে মন্তব্য করতে পারতে না। যারা মা বাবার মর্যাদা বুঝো তারা হয়তো বুঝবে, আর যারা এত বাজে কমেন্ট করো তাদের মতো ভিউয়ার্স আমার দরকার নেই। আমি প্রথমে সবার কাছে সরি বলে নিচ্ছি। আসলে মাঝে মাঝে মনটা অনেক খারাপ হয়ে যায় যে আসলে মা বাবা পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। এটা যে কত বড় দুঃখজনক, যার মা বাবা পৃথিবীতে নেই তারা হয়তো বুঝবেন। আমরা অনেক দুঃখ করি যে মা বাবা মরে যাওয়ার পর, থাকতে কিন্তু কেউ মা বাবার কদর করি না। আমি আমার সব ভাই বোনদের কাছে আজকে রিকোয়েস্ট করব, মা বাবা থাকতে মা বাবাকে কদর করেন। মা বাবা মরে গেলে শুধু শুধু দুঃখ করে কোনোই লাভ নেই। মা বাবার নামে মিলাদ মাহফিল করে কী লাভ। মা বাবা থাকতে তাদেরকে একটু ভালোবাসেন, তাদেরকে কদর করেন, দেখবেন আল্লাহ পাক অনেক খুশি হয়ে যাবে। কোরআনেরও কথা যে মা বাবার দিকে যদি আপনি সুনজরে তাকান, আপনাকে আল্লাহ পাক হজের সোয়াব দান করবেন। তো আমি জানি না, আমার যদি কোনো ভুল হয় আমার ভাই বোনরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই এসকে সোহাগ অনেক বড় একটা চরম বেয়াদব। তাকে আমি অনেকবার ব্লক করেছি, আর সে বিভিন্নভাবে আইডি খুলে খুলে আমাকে কমেন্ট করে আমাকে হেও করছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আমি তাকে ভালো করে বলে দিলাম। তো ঠিক আছে, আজকে বাঁধাকপি রান্না করতেছি। বাঁধাকপি রান্না করার জন্য তো কি করা লাগে, যারা নতুন গৃহিণী তাদেরকে একটু বলে দিচ্ছি। আসলে বাঁধাকপি রান্না করা খুবই ইজি, তবে আমরা কম বেশি সবাই পারি। যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু এই রান্নাটা অনেক বেশি কঠিন। একটা সময় যেটা আমি ফেস করতাম, আমার জন্য সব রান্না অনেক বেশি কঠিন ছিল। তো আসলে রান্নাটা হলো মনের একটা আর্ট, যতটা বেশি মন দিয়ে করা যায় রান্না তত বেশি সুন্দর আর ভালো হয়। আমি কিন্তু প্রথমে কিছু পেঁয়াজ আর কিছু রসুন আমি ব্রাউন কালার করে ভেজে বাঁধাকপিগুলো দিয়েছিলাম হালকা একটু লবণ, আর দিয়েছি এখানে আমি কিছু কাঁচামরিচ। তো লবণটা খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু বাঁধাকপিটা প্রথম অবস্থায় অনেকগুলো দেখা যায়, তারপর কিন্তু কমে যায়, তাই লবণের পরিমাণটা কমিয়ে দেবেন। পরে লাগলে টেস্ট করে একটু দিয়ে দিবেন। শাক তারপর বাঁধাকপি এগুলোতে লবণের পরিমাণটা একটু কমিয়ে দেওয়াই ভালো, বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো বাঁধাকপি থেকে বেশ পানি উঠেছে, পানিটা টানার জন্য আমি ওই পাশের চুলায় রেখে দিলাম। এদিক থেকে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আজকে ফুলকপি দিয়ে চিকেন রান্না করব। আর এই রান্নাটা আমার শ্বশুরের অনেক পছন্দের একটা রান্না ছিল। আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন তখন আমি এভাবে ফুলকপি চিকেন রান্না করে দিয়েছিলাম, আর উনি খুবই পছন্দ করেছিল। তো আসলে কি বলবো, সেগুলো এখন স্মৃতি। আমার শ্বশুর তো মারা গিয়েছেন, সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আর আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাই। এখানে আমি অল্প করে হলুদ আর দিয়ে দিলাম লবণ। আমি এখন বাসায় সয়াবিন তেলটা আর ইউজ করতেছি না। এখন থেকে আমি সরিষার তেল বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা, সেটাই ইউজ করব। আমি যতটুকু জেনেছি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের কাছ থেকে, যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা সরিষার তেলটা খাওয়া উচিত, তবে বাচ্চাদের সরিষার তেলটা দিতে উনি নিষেধ করেন। তাই আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা এখন থেকে বাসায় ইউজ করব। তো আমার যারা ভিউয়ার্স আছেন আপনারা চাইলেও কিন্তু আস্তে আস্তে সয়াবিন তেলটা বাদ দিয়ে দিতে পারেন। সেই তেলটা নাকি তত বেশি স্বাস্থ্যকর না, আমি যতটুকু শুনলাম। তাই আমি মুক্তা আপু আমরা মিলেই ডিসিশন নিলাম যে আমরা ওই তেলটা বাদ দিয়ে এখন থেকে অলিভ অয়েল দিয়ে রান্না করব। তো বাঁধাকপিটা ওই পাশে বসিয়ে রেখেছি, সেটার পানিটা শুকিয়ে গেলে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর ফুলকপিটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব, এমনভাবে ভাজতে হবে যেন ভেঙে না যায়, তাই আমি তেলের উপরই ফুলকপিটা ভেজে নিচ্ছি। আমার বাঁধাকপিটা রান্না হয়ে গিয়েছে, মোটামুটি পানিটা শুকিয়ে গিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা আসলে অপশনাল, যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, তো সেই জন্য সব তরকারিতে ধনিয়া পাতাটা আমি দিই।
তো এখন ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি সবজি ভাজিটা নামিয়ে নেব। আর সবজি ভাজিটা কিন্তু খেতে ভীষণ মজার। আমি এইভাবেই বাঁধাকপির ভাজিটা করি। আপনারা কিভাবে করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। নতুন কোনো আইডিয়া থাকলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমি আপনাদের নতুন কোনো রেসিপি থাকলে সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমি আমার ব্লগে আপনাদের রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি চিকেন রান্না করব। চিকেন রান্না করার জন্য একটা হাঁড়িতে প্রায় 3 টেবিল চামচের মতো আমি অলিভ অয়েল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আমি এখানে 3-4টার মতো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি মশলাটা অ্যাড করে তারপর আমি ফুলকপিগুলো আস্ত রেখে কিভাবে চিকেনটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। এখানে রসুন বাটা দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। সব গুঁড়া মশলা খুবই অল্প পরিমাণ দিতে হবে যেহেতু আমরা ফুলকপি দিয়ে চিকেনটা রান্না করব। আমি সব গুঁড়া মশলাই হাফ টি স্পুন করে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া। আমি নামানোর আগে এখানে অল্প করে জিরে গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে নামাবো। এই পর্যায়ে আমি 2-3টা এলাচ আর লং দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো, দিয়েছি স্বাদ মতো লবণ। চিকেনটা খুব ভালো করে এখন আমি কষিয়ে নেব। তারপর আমি চিকেনটাতে ঝোলের পানিটা অ্যাড করে দিব। তো চিকেনটা কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে আমি ঝোলের পানিও অ্যাড করেছিলাম। চিকেনটা আমি প্রায় 20 মিনিটের মতো কুক করেছি। আর এই ব্রয়লার মুরগিটা রান্না করতে খুব বেশি একটা টাইম লাগে না। আর এদিক থেকে তো আমি ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আজকে এমনভাবে রান্না করব একটা ফুলকপিও কিন্তু ভাঙবে না, সবগুলো আস্তে আস্তে থাকবে। আমি যখন ফুলকপিগুলো ফ্রাই করেছিলাম তখন কিন্তু ফুলকপিতে কোনো প্রকার পানি ছিল না। তো এই ব্যাপারগুলো একটু লক্ষ্য রেখে যদি আমরা রান্না করি রান্নাটা দেখতে খুব সুন্দর হয়। তো ঠিক আছে, আমি এখানে আরও একটু ঝোলের পানি অ্যাড করে দিব। আর এখন আমি গরম পানিটা অ্যাড করব যাতে করে ফুলকপিগুলো গলে না যায়। তো ফুলকপি রান্না করার সময় যদি একটু গরম পানি দেওয়া হয় তাহলে ফুলকপিটা কিন্তু আস্তে আস্তে থাকবে, ভেঙে যাবে না। ফুলকপিগুলো ভেঙে গেলে তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না। এই তো দিয়ে দিলাম আমি ঝোলের পানিটা। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে খুব ভালো করে আমি 10 মিনিটের মতো কুক করব। আমার রান্নাটা এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না হয়ে গিয়েছে। আমি এখন এখানে কিছু গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব আমি একটু জিরে গুঁড়া, হাফ টি স্পুন পরিমাণ মতো। এই তো হাফ টি স্পুন পরিমাণ মতো জিরে গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি এখন চুলাটাকে অফ করে দেব। এভাবেই আমার তরকারিতে মশলাটা মিশে যাবে আর এই ফ্লেভারটাও বেশ কিছুক্ষণ থাকবে। তো আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি টেবিলটা গুছিয়ে নেব। আর তারপর রাইসা মোস্তফার ছুটি হয়ে যাবে, ওদের কান্তি স্কুলে যাব, এসে বাসায় গোসল করব, নামাজ পড়ব, তারপর আমরা সবাই একসাথে খাবারটা খাবো। আজকের ব্লগটি সবার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ব্লগটি শেয়ার করবেন। যদি বেশি ভালো লাগে, যারা আমাকে বেশি ভালোবাসেন, আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক পেজে আমার ব্লগটি শেয়ার করতে পারেন। আর এতে করে আমি অনেক বেশি খুশি হব। আমাকে জানাবেন যে আপু আমার তোমার ব্লগটা আমার ফেসবুক পেজে শেয়ার করেছি, তাতে করে আমি অনেক অনেক বেশি খুশি হব। তো রান্নাবান্না তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ব্লগটি কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ব্লগটি এনজয় করার জন্য। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।